দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের নিয়মিত আয়োজন সম্পাদকীয়তে। আজ আমরা আলোচনা করব জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও চ্যালেঞ্জ নিয়ে। আমাদের আলোচনায় থাকবে নারী ভোটারদের নির্বাচনে অবদান নিয়ে এবং প্রার্থী জয়ের ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ এবার কেমন দেখছেন? নারীদের অংশগ্রহণ আসলে আমি দেখছি যে পুরুষ ভোটারদের সাথে ইকুয়াল ভোটিংয়ে আছে, কিন্তু এটা হলো ভোটারদের গ্রুপ থেকে বলা যাচ্ছে যে ওরা ইকুয়াল পার্সেন্টেজ বা সংখ্যায় দেখা যাচ্ছে যে ইকুয়াল, কিন্তু প্রার্থিতার দিক থেকে আমি বলবো যে আসলে কোনোভাবেই এটা ওই ইকুয়ালিটি মেনটেন করতে পারছে না বা রিফ্লেক্ট করতে পারছে না ওই পার্সেন্টেজটা। আপনি কি বলছেন যে যেই হারে নারী ভোটার রয়েছেন সেই সংখ্যক সেই আনুপাতিক হারে নারী প্রার্থী নেই, সেটা মিন করছেন? জি, আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, নারী ভোটার আর পুরুষ ভোটারের মধ্যে মাত্র 20 লাখের মতন একটা পার্থক্য আছে। তো ওই অনুযায়ী আসলে আমাদের মহিলাদের ভোটাররা কিন্তু প্রায়ই বলতে পারেন যে 50-50%, মানে আপনার পুরুষ আর নারী ভোটাররা মিলে বলতে পারেন যে অলমোস্ট ইকুয়াল ফুটিংয়ে আছে। কিন্তু ওই তুলনায় দেখা যাচ্ছে যে আপনার নারী যতটা ভোটার আছে ওইটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে না আপনার নারী প্রার্থীর সংখ্যায়। নারী প্রার্থীর সংখ্যা কম কেন আপনার যে কি মনে হচ্ছে? আসলে এটার বেশ কিছু কারণ আছে। আমি আপনার তো ইউজুয়াল কারণটাই আছে যে আসলে আমাদের দেশের যেই রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশে আসলে যে কারোর টিকে থাকাই আসলে ডিফিকাল্ট। কিন্তু দেখা যাচ্ছে যে নারীদের দিক থেকে যে এটা আসলে খালি রাজনীতি না, আপনি অন্যান্য সেক্টরে দেখবেন যে একটা ওয়ার্ক প্লেসে বা যে কোনো একটা সেক্টরে একটা নারীর আপনার টিকে থাকাটা আসলে খুবই ডিফিকাল্ট হয়, এবং এটা রাজনীতির দিক থেকে দেখা যায় যে আরও ডিফিকাল্ট। এই ডিফিকাল্টিটা আসলে কোথা থেকে আসছে বা নারীরা আসলে কোন ধরনের চ্যালেঞ্জেস ফেস করে? একটা তো আপনার আছে বৈষম্য, যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আসলে এখনও বলা যায় যে আমরা নারীদেরকে একটা সার্টেন রোল প্লে করতে দেখি, এবং ওই রোলটা হলো সবসময় হলো বাসার মধ্যে হইতে হবে। তো আপনার ওয়ার্ক প্লেসেও দেখবেন যে সব ওয়ার্ক প্লেস না, আমি শিওর যে একটা এক্সেপশন আছে, কিন্তু আমাদের সমাজে, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে দেখা যাচ্ছে যে আপনার নারীদের বিভিন্ন রোলে কতটুকু এই রোলটা আসলে আপনার অন্যান্য পাবলিক লাইফে হোক বা অন্যান্য জব সেক্টরে হোক, এটা কতটুকু রিফ্লেক্ট হতে পারে, এখানে একটা বাধাগ্রস্ত হয় নারীরা। তো আপনি দেখবেন যে নারীরা ওই ইউজুয়াল তো কিছু প্রবলেম তো আছেই। এক হলো ওনারা বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট অনেক সময় ফেস করে, তারপর আপনার সামাজিক চাপ আছে, পারিবারিক চাপ আছে, বিভিন্ন রকমের সহিংসতা আছে। কিন্তু এর বাহিরে আমি বলবো যে রাজনীতিতে আসলে একটা নারীর টিকে থাকাটা পার্টিকুলারলি ডিফিকাল্ট। কেন? কারণ রাজনীতি হলো এমন একটা আপনার সেক্টর যেখানে আসলে আপনার খুবই পাবলিক ফেসিং হইতে হয়, যেটা ধরেন অন্যান্য কর্মস্থানে আপনার আসলে অতটা পাবলিকের সামনে আপনার নিজেকে প্রকাশ করতে হয় না। কিন্তু রাজনীতির ক্ষেত্রে দেখবেন যে আপনার টক শো বলেন বা আপনার প্রচারের সময় বলেন, ক্যাম্পেইনিংয়ের সময় বলেন, পুরা জিনিসটাই কিন্তু আপনার সম্পূর্ণভাবে বলতে পারেন যে পাবলিক ফেসিং, পাবলিক লাইফ। তো এখানে দেখা যায় যে পার্টিকুলারলি আমরা যদি রিসেন্ট কিছু এক্সাম্পলস দেখি, নারীদের চ্যালেঞ্জেসগুলো কিন্তু খুবই ইউনিক। আমি বলবো না যে পুরুষরা এখানে একই রকমের চ্যালেঞ্জ ফেস করে না, করে। রাজনীতি কিন্তু আসলে একটা চ্যালেঞ্জিং প্রফেশন, কিন্তু ওই দিক থেকে দেখা যায় যে নারীরা আসলে চরিত্র হনন বা হেনস্থার শিকার হয় অনেক দিক থেকে। এটা আমাদের কমন একটা রোগের মতো, একটা রোগের মতো। আপনি রিসেন্ট কিছু এক্সাম্পল দেখবেন। আমি আসলে আমি চেষ্টা করি একটু পলিটিক্যালি অ্যাওয়্যার থাকার জন্য, তো যত সব রাজনৈতিক নিউজ থাকে সোশ্যাল মিডিয়ায় বা নিউজ পোর্টালগুলায়, আমি একটু আপ টু ডেট থাকার চেষ্টা করি। এবং আমি লক্ষ্য করেছি যে, আমি একটা জাস্ট উদাহরণ দিই, ব্যারিস্টার রুমিন ফারহানা, উনার দেখবেন যে ওনাকে নিয়ে যতগুলি রিল বানানো হয় বা ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যতগুলি পোস্ট বানানো হয়, ওখানে কমেন্ট সেকশনটা খালি দেখবেন
কমেন্ট সেকশনে মোস্টলি কমেন্ট করা হয় যে উনার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে। তো এটা কি আমার প্রশ্ন হলো যে এরকম কমেন্টের শিকার কি পুরুষরা হয় কি না? হয় না। এবং তাছাড়া দেখা যাবে যে আমি ডাকসুর ইলেকশনগুলাও ফলো করেছিলাম। ওখানে দেখা গিয়েছে যে একটা নারী প্রার্থীর কিন্তু বেশ কিছু উল্টাপাল্টা ডিপ ফেক এআই ইউজ করে ডিপ ফেক ইমেজ ক্রিয়েট করা হয়েছিল সে যখন আপনার ওই প্রচার করছিল নির্বাচনের আগে, ডাকসু নির্বাচনের আগে। তো এই যে এই চরিত্র হননের শিকার হওয়া, বিভিন্নভাবে আপনার হেনস্থার শিকার হওয়া, এগুলো আসলে স্পেসিফিকলি একটা টাইপ অফ হ্যারাসমেন্ট যেটা মহিলারাই বলতে পারেন যে ফেস করে। এটা আসলে পুরুষদের ওইভাবে ফেস করতে হয় না। আমরা তো দেখছি যে জুলাই গণঅভ্যুত্থান অথবা রাজনৈতিক যে আন্দোলন, সেখানে আমরা দেখছি যে নারীরা একটি অগ্রগামী ভূমিকায় থাকেন। বিশেষ করে জুলাই আন্দোলন নারীদের একটা বড় ধরনের ভূমিকা ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে নারীদের কি সেই প্রতিনিধিত্ব আছে, অথবা সেই সংখ্যানুপাত হারে, অথবা যদি বলি যে তারা প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেটা আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, প্রার্থী হওয়ার ক্ষেত্রে তারা সেই ভূমিকাটা কেন রাখছেন না? সেটা কি শুধুই হ্যারাসমেন্ট নাকি অন্য কোনো কিছু আছে? তো এখানে আমি বলবো যে আমাদের মাইন্ডসেটটা, আমি মনে করি যে এই হ্যারাসমেন্টটা ইজ জাস্ট আ রেজাল্ট। কজটা কোথায়? আপনার সবসময় একটা জিনিস সমাধান করার সময় আপনার আসলে কজটাকে দেখতে হবে। আমি মনে করি যে আমাদের মানসিকতা, বাংলাদেশের সমাজের মানসিকতা যতদিন না পরিবর্তন হবে, আপনার নারী সংখ্যা, আপনার এই জাতীয় নির্বাচনের এই প্রার্থিতার দিক থেকে শুরু করে আপনার সংসদের একটি আসনের ওই সিটে, এইটা রিফ্লেক্ট হবে না ভোটারদের সাথে। আপনি যদি তুলনা করেন টু দি নাম্বার অফ পিপল গোয়িং ইন টু পার্লামেন্ট, এটা আসলে রিফ্লেক্টেড হবে না যতদিন না আমরা সামাজিক মানসিকতাটা পরিবর্তন করতে পারি। এবং এই পুরুষতান্ত্রিকতা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে। এটা ধরেন যে আপনার মহিলারা আসলে দেখবেন যে প্রত্যেকটা দলেও কিন্তু ওদের বেশ ভালোই একটা সংখ্যা আছে, কিন্তু অবশেষে মনোনয়ন দেওয়ার সময় কেন জানি সবসময় বলা যায় যে পুরুষদেরকেই আপনার প্রেফারেন্স দেওয়া হয়। এটার একটা কারণ হতে পারে যে আপনার রাজনৈতিক দলগুলোও কিন্তু আপনার মেল ডমিনেটেড। এবং আপনি অনেকে বলে যে আসলে আমাদের তো এত দীর্ঘদিন ধরে দুজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যারা দুইজনই নারী ছিলেন, কিন্তু আপনি দেখবেন যে ওনারা হয়তো একদম টপে, ওনার প্রাইম মিনিস্টার হিসাবে নারীর একটা অবদান রাখছেন, কিন্তু ওনাদের আশেপাশে ক্যাবিনেটটাকে একটু স্ক্রুটিনাইজ করবেন, ক্যাবিনেটে কিন্তু দেখবেন যে আপনার প্রায়ই এভরি সিঙ্গল মিনিস্টার হ্যাজ বিন আ ম্যান। তো এই যে দুইজন প্রধানমন্ত্রী ওনারা নারী, ওনারা আসলে পরামর্শগুলি বা উপদেশ কার থেকে নিচ্ছে? ওনারা তো নারীদেরকে এখানে কনসিডার করে নাই, কেন করে নাই আসলে এটা আমাদের একটু ঘেটে দেখতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের যে প্রধান আইন রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে বলা আছে রাজনৈতিক দলগুলো ক্রমান্বয়ে 33% নারী নেতৃত্বকে আপনার তাদের দলের বিভিন্ন কমিটিতে রাখবে। নারীরা কি সেই জায়গাতে ওই 33% যেই আপনার তাদের জন্য রাখার কথা, সেই জায়গা থেকে নারীরা কি পৌঁছতে ব্যর্থ, নাকি শুধু দলগুলো তাদের মানসিকতা অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীদেরকে পৌঁছ দিচ্ছে না? কোনটা মনে করছেন, নাকি দুটোই? আমি আসলে দলের মধ্যে আপনার বিভিন্ন কমিটি, বিভিন্ন সেন্ট্রাল কমিটি হোক বা লোকাল কমিটি হোক, ওখানে ওই 33% সংখ্যাটা রিফ্লেক্টেড হয়েছে কিনা এটা আসলে আমার নিজের নলেজে নাই। কিন্তু আমি বলতে পারি যে ওটা যদি রিফ্লেক্টেডও হয়ও এবং দেখা যায় যে 33% নারী সংখ্যা থাকার পরও আপনার 5%ও আপনার এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রিফ্লেক্টেড যদি না হয়, দ্যাট অ্যাকচুয়ালি শোজ মি অ্যান্ড ইট শোজ দ্য উইমেন ইন আওয়ার সোসাইটি যে হয়তো এই পার্সেন্টেজটা বা এই সংখ্যাটা ওনারা এইভাবে আপনার ধরে রেখেছেন, এইটা জাস্ট বিকজ ওখানে একটা ল আছে এবং একটা টোকেনিজমের মতন, যে এটা হলো একটা সিম্বলিক একটা পোস্ট। ওনাদেরকে যে ডিসিশন মেকিংয়ে ইনভলভ করা হচ্ছে, কি একটা পজিশন দেওয়া হচ্ছে ওই দলের মধ্যে, এইটা কিন্তু আমি দেখছি না। কারণ আলটিমেটলি আপনি দেখবেন যে সবসময় ইটস অলওয়েজ ক্যাবিনেটটা বা মিনিস্ট্রিতে দেখবেন যে কাদেরকে আসলে বড় বড়
পদগুলা দেওয়া হয়। একটা মহিলাকে যদি একটা নারী বা মহিলাকে যদি আপনার ওই ক্যাবিনেটেও রাখা হয়, দেখবেন যে উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে পজিশন দেওয়া হয়েছে, অথবা ধরেন কালচারাল অ্যাফেয়ার্স। হয়তো অনেকে বলতে পারে যে কেন আমাদের কি মন্ত্রী ছিল না এর আগে যারা এগ্রিকালচার মিনিস্টার ছিল? তারপর আপনার এখনো আছে, এখনো তো সরকারে আছে। এই সরকারে আছে, কিন্তু এই সরকার তো আসলে আপনার একটা ইউনিক সরকার। এটা তো একটা ইন্টারিম পিরিয়ড বলে আমাদের এই সরকারকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়। তো সামনে আসলে এটা, এবং আমি এটা আসলে হাইলি অ্যাপ্রিসিয়েট করি যে ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা সব জায়গায় চেষ্টা করেছেন যে নারীদেরকে ইনক্লুড করার, এবং উনি চেষ্টা করেছেন। আমি মানে চেষ্টাটা কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু আমার মনে হয় যে উনি চেষ্টা করেছেন যে ওই ইনক্লুসিভিটিটা মেনটেন করার জন্য। আচ্ছা, রাষ্ট্রীয় কাজে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রচেষ্টা আমরা কিছুটা হলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে আপনাকে আরেকটু বিষয় জানতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুরুষ ভোটার 6,48,000-এর বেশি, একইভাবে নারী ভোটার 6,28,000-এর বেশি। প্রার্থী নির্বাচনে নারীদের ভূমিকা বা নিয়ামক কতটুকু হবে? তারা কি শেখানো কি আপনার পিছিয়ে থাকবেন, নাকি ভোট কেন্দ্র তারা যাবেন? আপনার কাছে কি মনে হচ্ছে? দলগুলি যদি একটু দেখেন যে আসলে মহিলা প্রার্থী হিসাবে কয়জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, এইবার 51টি দল নির্বাচনে টেক পার্ট করছে। 51-এর মধ্যে আমি নিউজে যা দেখলাম যে 30টি দল একজনও মহিলা প্রার্থী, নারী প্রার্থী কিন্তু আপনার মনোনয়ন করে নাই। তারপর আপনি দেখবেন যে বিএনপিও কিন্তু বেশ বড়, মানে এটা কিন্তু আপাতত সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল হিসাবে। এবং বিএনপির দিক থেকেও দেখা যাচ্ছে যে 10-12 জনের বেশি কিন্তু আপনার জেনারেল সিটের জন্য ওনারা মনোনয়ন দেয় নাই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মনে করি যে যেই নারীরা আপনার নির্বাচনে অংশগ্রহণ করেন প্রার্থী হিসাবে, যারা মনোনয়ন পান, ওনাদের কিন্তু বেশ ভালো ব্যাকিং বা প্রিভিলেজ থাকে সবসময়, এবং ওনারা কিন্তু একটা সেফ সাইড থেকেই আসেন। হ্যাঁ, একটা ঝুঁকি। কিন্তু আমরা তো দেখছি যে স্বতন্ত্র প্রার্থী, অনেক নারী প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছেন, যেটা আরো বেশি চ্যালেঞ্জিং। জি জি। সেই চ্যালেঞ্জও আমরা কিন্তু এই নির্বাচনে দেখতে পাচ্ছি। এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনি? আমি বলবো যে ওনারা খুবই বোল্ড। ওনারা খুবই বোল্ড, কারণ ওনাদের মানে পুরা ইলেকশন স্ট্র্যাটেজিটাকে আমি দেখছি যে, ফর এক্সাম্পল ডক্টর তাসনিম জারা, উনি হলো ক্রাউড ফান্ডিং করে ওনার নির্বাচনটা আপনার স্পন্সর করছেন। তো এই দিক থেকে এরকম আরো অনেক প্রার্থী আছেন, এরকম আরও অনেক প্রার্থী আছেন, এবং ওনাদের দিক থেকে আমি বলবো যে আসলে এটা খুবই মানে খুবই বোল্ড একটা মুভ। কারণ আসলে বাংলাদেশে তো এটা ইটস নট ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ, এবং আপনার নির্বাচনের সহিংসতা কিভাবে ওনারা মোকাবেলা করবেন এটা আসলে আমাদের জাস্ট অপেক্ষা করে দেখতে হবে। শারিফ ওসমান হাদিব ভাই যেরকম উনি মারা গেলেন 12ই ডিসেম্বর 2025। তো ওই সময় আসলে আমার একটু মনে হয়েছিল যে মানে নির্বাচনের দিন কি না কি হয় আমরা আসলে বুঝতে পারছি না। কিন্তু আপাতত ওই পিরিয়ড থেকে এখন মানে হ্যাঁ, ওনার বিচারটা হয়তো আমরা এখনো পাই নাই, কিন্তু আপনার ওই সহিংসতা আমি বলবো না যে বেড়েছে। আমি ওই ঝুঁকিপূর্ণতা বা আপনার রিস্ক অফ ভায়োলেন্স যে ইনক্রিজ করেছে, আমি ওইটায় সহমত না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ভাইয়া। আজ সময় শেষ। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।